আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ অস্থিতিশীল হলে পরাজিত শক্তি পুনর্বহালের সুযোগ পাবে। শনিবার রাজধানী ঢাকায় মতুয়া সমাজের প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। কোনো দলের আড়ালে যাতে পলাতক শক্তি আশ্রয় নিতে না পারে সে বিষয়ে সরকারকে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের প্রতিনিধি সম্মেলন শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে সম্মেলনে যোগ দেন সারা দেশ থেকে আগত মতুয়া সমাজের প্রতিনিধিরা। সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবার শুরুতে কথা বলেন স্থায়ী কমিটির সদস্যরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরনো তিক্ততা ভুলে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। আমাদের ভিশন 2030 কথা বলেছেন প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া। আমাদের 31 দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি কথা বলছেন জনাব তারেক রহমান সাহেব, সেই কথাগুলো আলোচনা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সামাজিক অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করছে বিএনপি। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে 50 লক্ষ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার পরিকল্পনা করছে। ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে ফার্মার্স কার্ড দেওয়ার পরিকল্পনা করছে। নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, দেশ অস্থিতিশীল হলে পরাজিতরা পুনর্বহালের সুযোগ পাবে। এ সময় তিনি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। 5ই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। সমতার বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোট প্রত্যাশা করেন তারেক রহমান। এই স্বাধীন বাংলাদেশে ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় বসতে রাজি আছে বিএনপি। তবে অন্য একটি রাজনৈতিক দলকে দিয়ে কেন তাদের আলোচনার আহ্বান জানানো হচ্ছে সে প্রশ্ন তুলেছে এই দলটি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিএনপি বলেছে, এই সরকারের এত শক্তি প্রদর্শন মানায় না, কারণ তারা কোনো নির্বাচিত সরকার নয়। এটা তাদের ভুলে গেলেও চলবে না। সরকারকে নিরপেক্ষতার সঙ্গে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় কর্মকাণ্ড করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আওয়ামী লীগের 13 নভেম্বরের লকডাউন প্রসঙ্গে প্রশ্ন করেন, যদি দেশের মানুষ লকডাউন পালন করে তাহলে 2024-এর 5 আগস্ট দেশের মানুষ তাদের বিদায় করে দিল কেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে, আমরা সবসময় আলোচনায় আগ্রহী যাব। কিন্তু অন্য কোনো একটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে কেন? আমরা রাজনৈতিক যোগাযোগ সকল রাজনৈতিক দলের সাথে রাখি, সেটা এনসিপি হোক, জামাত ইসলাম হোক, অন্যান্য পার্টি হোক, সবার সাথে আমরা গণতান্ত্রিক কালচার হিসেবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ আলোচনা সম্পর্ক রাখব। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকারই এই সিদ্ধান্ত নেবে। তবে নির্বাচনের দিন গণভোট করলে ভোটের ফলে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা জামায়াতের। অন্যদিকে বিএনপি মনে করে রাস্তায় নেমে আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করার পায়তারা। ইফতেখার রেজার রিপোর্ট। নির্বাচন সামনে আসলেই আলোচনায় আসে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার। সেই ইশতেহার নিয়েই এবার ট্রেস কনসাল্টিং আয়োজিত জনতার ইশতেহার শিরোনামে এক সংলাপ অনুষ্ঠানে যোগ দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। জামায়াতের অভিযোগ, গণভোটের দিনক্ষণ নিয়ে আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও দলটি তাতে সাড়া দেয়নি।
আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে, এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয়। আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি। সাইফুল হক ভাইদের সাথে আমরা আগেও আলাপ করেছি, বিএনপির সাথে আমরা লং টাইম একসাথে কাজ করেছি, সুসম্পর্ক বজায় রেখে কিন্তু আমরা রাজনৈতিক ডিবেটও আছি, আলোচনায়ও আছি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। আর বিএনপির দাবি কিছু দল জনগণের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে নিজেরাই রাষ্ট্রের মালিক বনে গিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছে। একে নির্বাচন বাধাগ্রস্ত করার পায়তারা বলেও অভিযোগ তার। আমরা যারা আন্দোলন করেছি, স্যাক্রিফাইস করেছি, আমাদের মধ্যে তো ভিন্ন ভাবনা আছে। তো এটার একমাত্র পথ হচ্ছে আপনি ম্যানিফেস্টোতে দিয়ে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করেন। তার আগে ঢাকা শহরে কিছু লোক বসে, কিছু দল, কিছু ব্যক্তি যদি মনে করে তাদের উপরে সব সিদ্ধান্ত নির্ভর করছে, এটা তো ভুল ধারণা। এটা তো স্বৈরাচারের মন মানসিকতা থেকে আমরা সরতে পারতেছি না কেন জানি। জনগণের কাছে যেতে হবে, তো আমরা বসে সিদ্ধান্ত নিতে হবে, এটা কোন ধরনের কথা হইলো, এইটা ঠিক ওটা ঠিক না, হু আর উই টু ডু দিস। আর এই স্পিরিটে আমরা সবাই আছি। তবে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলে সরকারি গণভোটের দিন চূড়ান্ত করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইলেকশন হবে, এখানে আমরা বারবার একই মেসেজ বারবার দিচ্ছি। এখানে পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। দ্বিমত তো থাকবেই, আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবে, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে এবং এটা খুব দ্রুতই হবে। এ সময় দেশের মানুষকে হত্যা করে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং বিভিন্ন সম্প্রদায়ের জন্য বৈষম্য বিরোধী আইন নির্বাচনের আগে প্রণয়ন চান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এক সভায় এসব কথা বলেন। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বৈষম্য বিরোধী আইনের খসড়ার সংজ্ঞা আবারও স্পষ্ট করে লিখতে হবে, কারণ অস্পষ্টতা বৈষম্য তৈরি করে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। নারী ও ধর্মের কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র এমন ব্যক্তিদের সঙ্গে বিরূপ আচরণ রোধ করতে 2022 সালে বৈষম্য বিরোধী বিল উত্থাপন করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নাগরিক মর্যাদা, সম্মান ও সুযোগের সমান অধিকার বিষয়ে আইনি সুরক্ষা নিশ্চিত করা। এই আইনের খসড়া আলোচনায় বস্তিবাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। আমি ট্রান্সজেন্ডার পরিচয় দিয়ে আমার পরিবারে থাকতে পারি, আমি রাষ্ট্রে চলাচল করতে পারি, আমি রাষ্ট্রের সকল কাজে অংশগ্রহণ করতে পারি। আমাদের জন্য ডিফারেন্ট ইনস্টিটিউশনাল মেকানিজম কিন্তু নাই, এবং আমরা যদি তার প্রতিকার চেতে চাই তাহলে সিস্টেমে আমাদের নিরাপত্তা আনতে হবে। বৈষম্য বিরোধী আইনকে মেনে নেওয়ার জন্য আমাদের যে সমাজ আসলে দরকার, সেই সমাজটা আমরা আসলে ঠিক তৈরি করতে পারিনি। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খসড়া বৈষম্য বিরোধী আইনের ধারাগুলো স্পষ্ট নয়। প্রথমে 6 অনুচ্ছেদে বলছেন ভূখণ্ডের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশী, ভালো কথা। 2 যে আবার বললেন বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী আমি পরিচিতি লাভ করব, তাহলে আমার যারা সাঁওতাল, আমার যারা মাদ্রাজি, আমার যারা মুরং সম্প্রদায়, অন্য ভাষাভাষীর মানুষগুলোকে আপনি এখানেই বৈষম্যের শিকার করা হচ্ছে। রাজনৈতিক দর্শন দিয়ে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের এমন একটি ভিশিয়াস সাইকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। ডক্টর দেবপ্রিয় বলেন, নির্বাচনে দলমত নির্বিশেষে অংশগ্রহণ ও অর্থবহ সংসদ গড়ে তুলতে এই আইনটি দ্রুত প্রণয়নের বিকল্প নেই। পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা, যাতে একটা জাতীয় ঐক্যমত্য গড়ে ওঠে। এবং তৃতীয়ত, নতুন সরকার আসলে পরে স্বল্পতম সময়ে এইরকম একটি আইন যাতে সংসদে পাশ হয় এবং তার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে সমর্থন এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে যেন সমন্বয় থাকে। আইনের মাধ্যমে জনসচেতনতা তৈরি, শাস্তির বিধান স্পষ্ট করার দাবি জানান আলোচকদের কেউ। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।
দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন নারী রাজনীতিবিদ, অধিকার কর্মী এবং গণমাধ্যম কর্মীরা। জাতীয় নাগরিক পার্টির নারী উইং জাতীয় নারী শক্তি আয়োজিত আলোচনা সভা থেকে তারা এই আহ্বান জানান। সনদে নারীর অধিকার এবং ক্ষমতায়ন গুরুত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। নূর হোসেনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে সৃষ্ট সংকট সমাধানে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী কণ্ঠে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয় নারী শক্তি। এতে বিভিন্ন দল ও মতের নারী রাজনীতিবিদ ও অধিকার কর্মীরা অংশ নেন। জাতীয় ঐকমত্য কমিশনে প্রতিনিধিত্ব না থাকা, জুলাই সনদে নারীর ক্ষমতায়নকে অবহেলা করা সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। আমার পক্ষে এই সনদের প্রতি সম্মান রাখা সম্ভব না। সুতরাং আপনারা যতই এখানে বসে বাস্তবায়ন নিয়ে চিন্তা করেন, আমি এই সনদকে গ্রহণ করি না। একটা নারীর কথা নাই, একটা নারীকে সেখানে রাখা হয়নি, কোনো নারী সংগঠনকে ডাকা হয়নি, নারী কমিশন তো দূরের কথা। ঐকমত্য কমিশনে একজন সদস্যকেও পাওয়া যায়নি সারা বাংলাদেশ থেকে। রাজনৈতিক দলগুলো কাউকে যোগ্য মনে করে নাই ঐকমত্য কমিশনে তাদেরকে প্রতিনিধিত্ব করার মতো। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে হতাশা ছিল আলোচকদের কণ্ঠে। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার আশঙ্কার কথা জানান তারা। নতুন ব্যবস্থায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় নাগরিকের হয়ে কাজ করবে, সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু হলো, ঐকমত্য কমিশন হলো, সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার, কিন্তু এই শেষমেশ এসে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে সংস্কার নাকি প্রয়োজন নাই। যে গণভোট কি ব্যবস্থাই হবে এটা মানুষ বুঝছে না, এটা একটা মিথ। গণ অভ্যুত্থান কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে? গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে জনগণ। সে সবজিওয়ালা কি বুঝতো সংবিধান কি? তাহলে কি সে কেন গুলির সামনে দাঁড়িয়েছে? বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন, গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত। এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো। নারী বিষয়ক সংস্কার কমিশন সহ যেসব সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি তা বাস্তবায়নের দাবিও জানান বক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে হঠাৎ অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানী বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকায়। গত মাস জুড়ে খুচরা পর্যায়ে 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল পেঁয়াজ। তবে চলতি মাসের শুরুতেই প্রায় 25 থেকে 30 টাকা বেড়েছে দাম। আমদানি না থাকা এবং দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ার অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। বিক্রেতারা বলছেন, পেঁয়াজের আমদানি কম হয়েছে, তাই দেশি পেঁয়াজের উপর বাজার নির্ভরশীল। এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরে হিলি স্থলবন্দরে সবজি বাজারে অভিযান চালিয়েছে উপজেলার ভ্রাম্যমাণ আদালত। এ সময় মূল্য তালিকা না রাখা, বেশি দামে বিক্রি করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে 5টি দোকানে 2700 টাকা জরিমানা করেছেন উপজেলার সহকারী কর্মকর্তা মোহাম্মদ সাব্বির হোসেন। 2026 সালে জাতিসংঘের স্বল্পোন্নত বা এলডিসি তালিকাভুক্ত দেশ থেকে উত্তীর্ণের পরে উন্নত দেশে আবিষ্কার হওয়া পণ্যের প্যাটেন্ট ব্যবহার নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এতে পণ্যের দাম 10 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। দুপুরে রাজধানীর টিকাটুলিতে এফবিসিসি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ব্যবসায়ী এবং বিশ্লেষকরা। তারা জানান, বিদেশি পণ্যের প্যাটেন্ট বা সত্ত্ব এলডিসির কারণে বিনা খরচে ব্যবহার করতে পারছে বাংলাদেশ। সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ওষুধ শিল্পে। 2026 সালের পর বিদেশি ওষুধ উৎপাদন করতে সত্ত্ব ব্যবহারের জন্য গুনতে হবে বিশাল পরিমাণ অর্থ। এতে 2 টাকার প্যারাসিটামলের দাম পড়বে 20 টাকা। অনুষ্ঠানে শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, এলডিসি উত্তরণ শুধু চ্যালেঞ্জ নয়, অনেক সুযোগও তৈরি করবে। তাই নতুন সম্ভাবনা তৈরিতে গবেষণা প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে। আমরা অলরেডি বেশ 8-10টা আমরা করেছি, আইডেন্টিফাই করেছি এবং কোথায় কোথায় ইন্টারভেন করলে এগুলো নিয়ে আরো এক্সপোর্ট করা যাবে, মানে তার ক্যাপাসিটি কত, তার কোথায় কোথায় পাঠালে বা ই করলে ডিটেলস আমরা একটা করে আমরা অলরেডি গভর্নমেন্টের কাছে আমরা সাবমিট করেছি। হয়তো এটা খুব তাড়াতাড়ি এটা আলোচনা হবে, ইভেন প্রধান উপদেষ্টা মহোদয়ের সম্মুখে হয়তো এটা হবে। আমরা তার মধ্যে প্লাস্টিক আছে, তার মধ্যে আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং আছে, তার মধ্যে আরো লেদার ইন্ডাস্ট্রি আছে, আদার দ্যান আরএমজি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামরিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনৈতিক সামনে আরও ভালোভাবে চলবে। দুপুরে টাঙ্গাইলের বাসাইলে MFI ব্যাংক লিঙ্কেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে গভর্নর বলেছেন, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে, শিগগিরই টাকা ফেরতের বিষয়ে অগ্রগতি জানা যাবে। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো ইনোভারের ব্র্যান্ড লঞ্চ ইভেন্ট। শনিবার রাজধানী ইউনাইটেড কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে ইনোভার ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিমউদ্দিন বলেছেন, আকিজ রিসোর্স শুধু একটি কর্পোরেট হাউস নয়, বরং মানুষের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল অঙ্গীকার। আর আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল আমিন রাজীব বলেছেন, প্রতিদিনের প্রয়োজনে ক্রেতারা ইনোভার পণ্যের আস্থার সঙ্গে ব্যবহার করতে পারবে। ইনোভার লঞ্চ ইভেন্টে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হুসাইন, CBDO মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের CEO মাসুদ আল আমিন রাজীব সহ আরও অনেকে। গ্রাহকদের উন্নত, সহজ এবং আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে সেবা পক্ষ 2025 চালু করেছে ICB ইসলামিক ব্যাংক। সকালে রাজধানী কারওয়ান বাজারের TCB অডিটোরিয়ামে সেবা পক্ষের উদ্বোধন করা হয়। হোম অ্যাপ্লায়েন্স, বাড়ি নির্মাণ, গাড়ি ক্রয় সহ ব্যক্তিগত পর্যায়ে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে সহজে ব্যাংকিং সুবিধা দেওয়ার আশ্বাস দেন তারা। অনুষ্ঠানে ICB ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে ইসলামী ব্যাংকে শ্রেষ্ঠতা অর্জন করবে ICB ইসলামী ব্যাংক। রাজধানীর অভিজাত এলাকা বনানী সোসাইটি 2026-27 মেয়াদের নির্বাচনে সভাপতি পদে শওকত আলী ভুইয়া এবং সাধারণ সম্পাদক পদে ইরফান ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি পদগুলোর মধ্যে সহসভাপতি হিসেবে আসাদুল্লাহ শিকদার, যুগ্ম সম্পাদক হিসেবে মামুন আকবর, কোষাধ্যক্ষ হিসেবে শফিকুজ্জামান রতন এবং যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে শহীদ হায়দার চৌধুরী নির্বাচিত হয়েছেন। এর আগে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে বেলা 12:30 থেকে শুরু হয় একটানা ভোট গ্রহণ, যা শেষ হয় বিকেল 5টায়। সুশৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচিত কমিটি আগামীতে বনানী সোসাইটির কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজ করবে, এমনটাই প্রত্যাশা করেন ভোটাররা। রাজশাহীতে PHP কোরআনের আলো হিফজুল কোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে 30টি প্রতিষ্ঠানের 70 জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে 10 জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়েছে। তারা পরবর্তীতে ঢাকা রাউন্ডে অংশ নেবে। শনিবার সকাল থেকে নগরীর কাশফুল কোরআন ফাউন্ডেশন একাডেমিতে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন হাফেজ মাওলানা শরাফাত করিম। বিজয়ীদের নাম ঘোষণা করেন অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার NTV। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাতে 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।